যেখান থেকে সুবিধা পাবো এটা আমরা নিব। আমরা তো চীনে আপনার ওই যে ভিক্ষা করতে যাইনি বা আমরা কোনো কিছু চাইতে যাইনি। আমাদের পলিসিটা হলো যে আমরা এখন বাংলাদেশে নতুন নতুন বিনিয়োগ আকর্ষণ করব। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর, বিশেষ করে চীন সফর নিয়ে সবচেয়ে বেশি আগ্রহের বা আলোচনার জায়গা আমাদের তিস্তা পরিকল্পনা আছে, পদ্মা ব্যারেজের বিষয় আছে, এবং একই সাথে অর্থনৈতিক অঞ্চল এবং $9 বিলিয়ন মতো ঋণের একটা বিষয় আছে, এবং বিনিয়োগের বিষয় তো আছেই। কিন্তু যেটি আজকে মাননীয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং আমরা গতকাল থেকে সেটা জানি, যে চীন বাংলাদেশকে একটি যে প্রস্তাব দিয়েছে যে করিডোরের, তাতে বাংলাদেশ আসলে কি ধরনের সুবিধা বা লাভবান হতে পারে বলে আপনার দৃষ্টিতে মনে হয়? দেখুন, এই আলোচনাটা একদমই নতুন। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর এই চীন সফরের পর থেকে বেশি আলোচিত হচ্ছে। তবে এই পরিকল্পনা কিন্তু আমরা অনেক আগে থেকেই আমরা জানি। সেটা হচ্ছে যে সাউথ এশিয়ান হাইওয়ের যে একটা কানেক্টিভিটি নিয়ে অনেক আগে থেকে, শুধু এখন না, ধরেন এটা প্রায় এক যুগ আগের আলোচনা, যে সাউথ এশিয়ান হাইওয়ে সেইটা কিন্তু এরকম এই অঞ্চলকে কানেক্ট করার একটা পরিকল্পনা আগে থেকেই ছিল। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে এটা নতুন করে একটা মাত্রা পেল। সেখানে গতকালকে আমরা যেটা জেনেছি এটা একদমই প্রাথমিক পর্যায়। আর আজকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তার ব্রিফিংয়ে এটার কি কি অ্যাডভান্টেজ হবে সেটা জানা গেল। এখন দেখেন, এখন গ্লোবাল ভিলেজে যেটা হচ্ছে যে কমিউনিকেশনের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাতে হয় কি, ব্যবসা বাণিজ্যের বিস্তারটা হয়। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের আসলে চীন বাংলাদেশ যে বৈদেশিক বাণিজ্যের যে অবস্থা, সেখানে তো আসলে একচেটিয়া। বাংলাদেশ তো ব্যাপক ঘাটতির মধ্যে থাকে। সেখানে যদি এরকম সড়ক পথে বা রেলপথের যদি একটা কমিউনিকেশন ডেভেলপ করে, তাহলে হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা অ্যাডভান্টেজ পাবে চীনের চেয়ে। হ্যাঁ, সেখানে হয়তো আমাদের কিছু অপ্রচলিত পণ্য যেগুলো আছে চীনে পাঠানো যাবে, বা এই হাইওয়ে দিয়ে অন্য দেশে পাঠানো সেটা সম্ভব হবে। কিন্তু মিয়ানমার হয়ে যেটা, আমার মনে হয় এটা অনেক দূরের কথা, এবং এটা খুবই প্রাথমিক পর্যায়ের আলোচনা। এটা আরও পূর্ণতা পেতে অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে আপনি মনে করছেন। আমাদের সাথে অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, আমরা তাদের কাছেও যদি একটু আসি। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে চীনের সাথে আমরা যে করিডোরের, চীন আমাদের যে প্রস্তাব দিয়েছে, সেটা অবশ্যই আমরা অর্থনৈতিকভাবে আমাদের লাভবান হবার প্রক্রিয়ার মধ্যেই আমরা আসলে চিন্তা করতে চাই। কিন্তু সেখান থেকে বাংলাদেশ কি কি সুবিধা পেতে পারে বা পাওয়া উচিত, বার্গেনিংয়ের যে জায়গাটি, সেটাতে কোন বিষয়কে সবচেয়ে বেশি প্রথমে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ জি আপনাকে। আপনি জি সহ আমাদের আলোচক যারা আছেন, যারা শুনছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রেস ব্রিফিং এ বলেছেন চায়নার পক্ষ থেকে করিডোর প্রস্তাব দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে প্রধানমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই করিডোরের মাধ্যমে কি কি লাভবান হতে পারে সে বিষয়ে কিছু কথা এসেছে। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে একটা কন্টেনারে মাল চায়না যেতে প্রায় 2 সপ্তাহ বেশি সময় লেগে যায়। এরপরে তো কিছু ব্যয়বহুল বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে যদি এই যে রোডের কথা বলা হয়েছে, যে করিডোরের কথা বলা হয়েছে, এটা যদি করা যায় এবং বাংলাদেশে আনোয়ারাতে যে চীনের সহযোগিতায় যে পোর্ট হওয়ার কথা, সেটা যদি করতে পারে, তাহলে অবশ্যই আমি মনে করি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছে পণ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচামাল, এগুলোর ক্ষেত্রে খুবই সহজ হবে, কম সময় লাগবে, খরচও কম হবে, তুলনামূলক হবে। আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে চায়না কিন্তু 2013 সাল থেকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুরু করেছে, যেখানে গোটা দুনিয়ার বড় বড় দেশগুলোকে যুক্ত করেছে তাদের ব্যবসায়িক স্বার্থের কারণে। চায়না রাজনীতির চাইতে ব্যবসাকে বেশি প্রায়োরিটি দেয়। তো সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সাথে যে প্রস্তাবিত দেওয়া হয়েছে, যদিও এটিকে বলা হয়েছে অনেকে মানবিক করিডোর বলার চেষ্টা করছে অর্থনৈতিক করিডোরের চাইতে, আমি মনে করি অবশ্যই অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এট দ্য সেম টাইম যদি বাংলাদেশ রোহিঙ্গা আলোচনাটাকে প্রায়োরিটি দিতে পারে, রোহিঙ্গা নিয়ে আলোচনা ডিসকাশন আর বেশি করতে পারে, তো মানবিক করিডোরের ক্ষেত্রে কিন্তু একই গুরুত্ব পাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো চায়নার সফর নিয়ে কিন্তু আমরা যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী এটির কথা বলেছেন, দেশ বিদেশে অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, অনেক কিছু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর নিয়ে।
যদিও তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন, কিন্তু এটাকে অনেকে বাফার সফর বলছে মালয়েশিয়া সফরকে। বিশেষ করে আপনি ভারতীয় মিডিয়ার দিকে যদি তাকান, কারণটা হলো ভারতের পক্ষ থেকে প্রথম সফরটা ভারতে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটিকে অ্যাভয়েড করে আহ, চায়নায় যাওয়া হয়েছে, মালয়েশিয়ায় চায়না যাওয়া হয়েছে। এটা ভারতের মিডিয়ার তুমুল সমালোচনা করা হয়েছে। তো এই জায়গাতে আমি মনে করি আমরা কি পেয়েছি না পেয়েছি তার চেয়ে বড় বিষয় হলো সরকার যে স্বাধীনভাবে পররাষ্ট্র বিষয়ে একটা নীতি গ্রহণ করতে পেরেছে, সফল নিতে পেরেছে, এটি আমি সবচেয়ে বড় অর্জন মনে করি ক্ষেত্রে। এট দ্য সেম টাইম আমরা যদি সরকার যদি যে বিষয়গুলো এমওইউ হয়েছে, সমঝোতা হয়েছে, এক্ষেত্রে যে ঋণগুলো 2016 সাল থেকে আসার কথা প্রায় $8.5-9 বিলিয়ন, যার অর্ধেক দিয়েছে, এখন অর্ধেক বাকি রয়েছে, বেশ কিছু জায়গায় ইনভেস্ট করার কথা, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ কিছু বিষয় রয়েছে। এর বাহিরে আপনি ধরেন আমাদের যে ঋণগুলো আছে, ঋণগুলো কিভাবে পরিশোধিত হবে, কিছু তাদের ইউয়ানের কথা বলা হয়েছে, পাশাপাশি ডলারের ক্ষেত্রে পরিশোধের ক্ষেত্রে অনেক বেশি সরকারকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে। কারণ আপনি জানেন যে দুনিয়ার অন্যান্য দেশগুলো, ওয়ার্ল্ড ব্যাংক সহ যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যে ঋণ দেয়, এই ঋণগুলো খুবই স্বল্প মূল্যে। এই ঋণগুলো দীর্ঘমেয়াদী এবং সুদ খুবই স্বল্প, 0.1 থেকে একেবারে ম্যাক্সিমাম 2%। তো চায়নার ক্ষেত্রে চায়নার ঋণটা একটু বেশি। সরকার যদি এক্ষেত্রে ভালো একটা নেগোসিয়েশন করতে পারে, অবশ্যই বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে বলে মনে করি। আপনি বলছেন যে ঋণের ক্ষেত্রে আসলে সরকারের নেগোসিয়েশনের জায়গাটি আসলে থাকা উচিত। আজিজুল বারী হেলাল, এই ঋণের ক্ষেত্রে আমরা নেগোসিয়েশনে কতদূর আসলে নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা রাখতে পারি? দেখেন, চায়না বাংলাদেশ রিলেশনসকে যে নিউ ডেভেলপমেন্ট এবং আমাদের ভূ রাজনৈতিক এবং আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতির একটা গতিমুখ যে লুকিস্ট পলিসির দিকে গেছে, এইটাকে নানাভাবে বলা হচ্ছে যে ঋণের ট্রাফ, ডেপ ট্রাপ বলা হচ্ছে এটাকে, যে ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ, এইরকম কথা বাজারে অনেক প্রচলন করছে। আপনাকে এই যে ঋণটা কি পেল, আমাদের যে ইকোনমিক করিডোর, পোর্ট বা ইনফ্রাস্ট্রাকচার, অনেক আমাদের সম্ভাবনার জায়গা আছে, কিন্তু মূল বক্তব্য হলো যে বাংলাদেশ যে পূর্বমুখী নীতিটা নিল, তার পররাষ্ট্র নীতিতে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরটা করলেন, এই যে ব্যাক টু ব্যাক দুইটা, মালয়েশিয়া দেন চায়না, এই সফরটা প্রমাণ করছে যে বাংলাদেশের আগামী আপনার যে ফরেন পলিসি, এটা একটা ইকোনমিক ডিপ্লোম্যাসির দিকে এগোচ্ছে। এইটা হলো গুরুত্বপূর্ণ। আপনার এই ঋণের কি লাভ হবে, ক্ষতি হবে, এইটা অঙ্ক কষা যাবে, এটা সবাই অঙ্ক করবে, ইকোনমিক্সটা করবে, আমরাও করবো, কিন্তু প্রথম হলো যে আমাদের গুরুত্ব দিতে হবে যে আমাদের যে এবার যে পূর্বমুখী নীতিতে গেলাম, অর্থাৎ আমাদের ইকোনমিক ডিপ্লোম্যাসি এইটা, কারণ আমরা অত্যাধিকার সূত্রে এই বর্তমান সরকার একটা ফ্রাজাইল ইকোনমিক্স পেয়েছি, এটা ডিভাস্টেড ইকোনমিক্স পেয়েছি। আমাদের কর্মসংস্থানের দরকার, আমাদের বিনিয়োগের দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দরকার, আমাদের নদীগুলোকে খনন করা দরকার, আমাদের আরো অনেক কিছু প্রয়োজন। এই প্রয়োজন আমরা যেখান থেকে সুবিধা পাবো এটা আমরা নিব। আমরা তো চীনে আপনার ওই যে ভিক্ষা করতে যাইনি বা আমরা কোনো কিছু চাইতে যাইনি। আমাদের পলিসিটা হলো যে আমরা এখন বাংলাদেশে নতুন নতুন বিনিয়োগ আকর্ষণ করব, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবো, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, একটা মিউচুয়াল আপনার কোঅপারেশনের মাধ্যমে। এইটা হলো ইম্পর্টেন্ট দিক। আপনার ঋণ তো আপনাকে নিতে হবে, অথবা আপনি দেশীয় অর্থায়নে করতে পারেন, কিন্তু এইটাকে নিয়ে আলোচনা করলে কিন্তু আমরা ওই যে প্রোপাগান্ডা মহল যারা বলছে যে এই লুকিস্ট পলিসির বিরুদ্ধে, যারা মানে পূর্বমুখী নীতির বিরোধীরা, তারা এটা বলছে যে ডেপ ট্রাপ। হেলাল ভাই, আমি আকমল বলছি, আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ ভাই, সেটা হচ্ছে যে পূর্বমুখী নীতিতে নতুন তারেক রহমানের গভর্নমেন্ট পূর্বমুখী নীতিতে যাচ্ছে, আপনি একটু আগে বললেন। এখানে কি পশ্চিমা বিশ্ব, মানে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভারত, এই পররাষ্ট্রনীতির ভারসাম্যে কি কোনো ব্যত্যয় ঘটবে বা কোনো চ্যালেঞ্জ আছে কিনা? চ্যালেঞ্জ তো আপনার থাকতেই হবে। চ্যালেঞ্জ না থাকলে আপনি সেই চ্যালেঞ্জগুলো দূর করবেন কি করে? কারণ বলে রাখতে হবে যে বাংলাদেশ একটা সভরেইন কান্ট্রি, একটা ফ্রি কান্ট্রি, স্বাধীন এবং সার্বভৌম কান্ট্রি। সে তার ডিপ্লোম্যাসি, তার ফরেন পলিসি ঠিক করবে মেরুদণ্ডটা সোজা করে। আমরা কিন্তু এবার ওই সেই ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান, এই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পুরনো ডিপ্লোম্যাসি, গতানুগতিক ডিপ্লোম্যাসিতে নেই। আমরা এখনো বাংলাদেশ ফার্স্ট,
স্বার্থটা আগে দেখতে হবে, অর্থাৎ মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে হবে। আর যদি আপনি যেটা বলছেন সেটা হলো এই যে গত মে মাসে ট্রাম্পের যে চায়না সফর, এই সফরটা কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। সেখানে যে পৃথিবীর যে পরাশক্তি দুইটা, আমেরিকা এবং চায়না, তাদের যে ট্যারিফ ওয়ার বা বিভিন্ন কমার্শিয়াল ওয়ার, ইকোনমিক ওয়ারটা ছিল, এই ট্রাম্পের সফরের মাধ্যমে অনেক উত্তেজনা প্রশমন হয়েছে। গুরুত্ব দিয়ে দেখতে হবে এখানে যে আমেরিকা ছিল এখানে আইপিএস একটা স্ট্র্যাটেজি আছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস মানে আপনার BARI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এন্ট্রিতে আপনার বিপরীতে আমেরিকা যেটা করেছিল আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এইটা কিন্তু আমেরিকা কিন্তু তার এই নাম বদল করেছে। এখন কিন্তু আইপিএস আর নেই, এখন হলো ইউএস প্যাসিফিক কমান্ড, অর্থাৎ ইন্দো শব্দটা বাদ গেছে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। একটি একই প্রশ্ন সাথে আসলে বিরতির আগে করে যেতে চাই, সেটি হচ্ছে নিশ্চয়ই মোস্তফা আকমলও হয়তো জানার আগ্রহ আপনার থাকবে। সেটি হচ্ছে আমরা জানি যে গেল সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করে গেছে। আপনি যে প্রশ্নটা করছিলেন যে পশ্চিমা বিশ্ব এই চুক্তি এবং এই সফরটি আসলে কিভাবে বা তাদের সাথে আমাদের সম্পর্কগুলো কেমন হবে সামনের দিনগুলোতে,